হ্যালো। তো চলো আমাদের যে সুপারপজিশন প্রিন্সিপালের লাস্ট পোর্শনটা রয়েছে আমাদের সুপারপজিশন অফ ওয়েভসের, বা আমরা বলতে পারি সাউন্ডের লাস্ট পোর্শন আমাদের, সেটা হচ্ছে যে আহ, আজকে আমরা স্ট্যান্ডিং ওয়েভসের অ্যাপ্লিকেশন একটা বাকি রয়েছিল সেটা পড়বো, সেটা হচ্ছে খোলা নল এবং বদ্ধ নলে বায়ুস্তম্ভের কম্পন। তার সঙ্গে সঙ্গে আমরা আজকে বিট ফ্রিকোয়েন্সি সম্পর্কে পড়বো বা স্বরকম্পে, এবং যদি টাইম থাকে তাহলে আমরা ডপলার ইফেক্টও আজকে শেষ করে নেবো। আমি চাইছি আজকের ভিডিওতে পুরোটা শেষ করতে। ওকে, তাহলে কি হবে, আমাদের পুরো যে ওয়েভসটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আমি কিন্তু সিম্পল হারমোনিক মোশন থেকে শুরু করেছি, তারপর কিন্তু একদম আজকে হলে ওয়েভটা আমাদের শেষ হয়ে যাবে। তো চলো আমরা একে একে টপিকসগুলো ডিসকাস করি। তার আগে বলে দিই তোমাদেরকে যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দেবে। তার কারণ হচ্ছে যে নতুন নতুন ভিডিও আপডেট তো তোমরা পেতেই থাকবে। এবং সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমরা 12-এ উঠছো, এরপর 12-এ নতুন নতুন ভিডিও আসবে, তাহলে তোমাদের জন্য তো খুবই হেল্পফুল হবে চ্যানেলটা। শুধু তাই নয়, আমি নেট যেই সমস্ত কোর্সে নিয়ে আসবো। ওকে, তো অবশ্যই তোমরা আমার সাথে থাকো এবং সাপোর্ট করো। এবং তোমরা যদি চাও তোমরা ক্লাস 11-এর যে ফিজিক্সের সেমিস্টার 2 এর গ্রুপটা রয়েছে সেখানে জয়েন হতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, যেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। এবং তাছাড়াও আমার অ্যাপসের লিঙ্কস রয়েছে, সেখানেও কিন্তু তোমরা অ্যাপ ডাউনলোড করে রাখতে পারো। ওকে, তো চলো আমরা আজকে স্টার্ট করব। প্রথমে হচ্ছে যে বায়ুস্তম্ভের কম্পন বা ভাইব্রেশন অফ এয়ার কলাম। তো বায়ুস্তম্ভে স্থির তরঙ্গ সৃষ্টি হলে এটা দুই প্রকার আমরা দেখেছি নল, এখানে বদ্ধ নল এবং খোলা নল। তো তোমরা ছোটোবেলায় এগুলো করেছো, মানে কলমের ঢাকনা দিয়ে যে সিজ বাজানো, সেটা এক ধরনের আমরা বলতে পারি বদ্ধ নলের উদাহরণ। তো বদ্ধ নল বলতে বোঝানো হচ্ছে একমুখ বদ্ধ, আর খোলা নল মানে দুমুখে খোলা। তো এখানে আমরা বেসিক্যালি যে ফ্রিকোয়েন্সিগুলো বদ্ধ নল এবং খোলানল থেকে খোলানল থেকে নির্গত হয় আমরা সেগুলো পড়বো। যেমন ধরো যদি ক্লোজড পাইপ, মানে আমরা কি বললাম একটু আগে, ক্লোজড পাইপ মানে আমরা কি মনে করবো যে একমুখ খোলা। ওকে, তো সাপোজ এটা মনে করো একটা ক্লোজড পাইপ, মানে একমুখ বদ্ধ এবং একমুখ খোলা। ওকে, তাহলে এই প্রান্তটা খোলা থাকবে। তাহলে এখানে কি হবে দেখো, এক প্রান্তে কি হবে, মানে বন্ধ, এবং সেই বন্ধ প্রান্তে কি হবে নোড সৃষ্টি হবে, এবং খোলা খোলা প্রান্তে সবসময় কি হবে অ্যান্টি নোড সৃষ্টি হবে। এবং নোড অ্যান্টি নোডের যে ব্যাপারগুলো সেগুলো আমি অলরেডি বলেছি। তাহলে দেখো এইখানে যদি আমরা একটা ভাইব্রেশন অফ এয়ার কলাম বলি, সেটা যদি সবচেয়ে সিম্পলেস্ট এখানে মনে করো একটা সাপোজ, যেটা এখানে বলা হচ্ছে যে এই বদ্ধ প্রান্তে মনে করো নোড আর খোলা প্রান্তে মনে করো অ্যান্টি নোড সৃষ্টি হয়েছে, তাহলে যেটা এইটা এরমভাবে কিন্তু একদম কম্পিত হবে। কিন্তু এরকম নেসেসারি নয়, মাঝখানেও তো আবার নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হতে পারে। তো মনে করো মাঝখানে একটা নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হয়ে গেলো, তখন কিন্তু এইখানে এইভাবে আসবে। ওকে, তো এরকমভাবে বিভিন্ন লুপে বায়ুস্তম্ভটা কম্পিত হতে পারে। ওকে, তো সেগুলো আমরা একে একে বিষয়গুলোকে দেখব। তো প্রথমে দেখো আমরা একদম মূল সুরের কথা বলবো। ওকে, মূল সুর মানে যখন একটি লুপে কম্পিত হবে, যখন একটি লুপে কম্পিত হবে তখন আমরা সেটাকে কি বলবো, মূল সুর। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তো চলো প্রথমে ফান্ডামেন্টাল নোড বা মূল সুরের কথা বলি। ফান্ডামেন্টাল নোড, ফান্ডামেন্টাল মোড বা ফান্ডামেন্টাল টোন বলতে পারি আমরা, যেটা হচ্ছে যে কি না মূল সুর। মূল সুর, তো মূল সুরে যখন কম্পনের কথা বলবো তখন আমরা দেখবো যে একটি লুপে শুধুমাত্র কম্পিত হবে। যেমন ধরো ডায়াগ্রাম যদি আবার এখানে আমি আঁকি, তো এইটা মনে করি একমুখ বদ্ধ একটা নল। তো এখানে আমরা কি বলছি, প্রথমে প্রথমে বলছি যে এইখানে হচ্ছে যে সুস্পন্দ বিন্দু, এখানে নিষ্পন্দ বিন্দু, তার একদম ডাইরেক্ট এরকম হবে, ডাইরেক্ট এরকম হবে। ক্লিয়ার? তাহলে দেখো একটা সুস্পন্দ বিন্দু একটা নিষ্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা আমরা কি জানি λ/4। তাহলে এই ডিস্টেন্সটা হয়ে গেল আমাদের λ/4, এবং এই নলটার দৈর্ঘ্য যদি আমরা এল বলি তাহলে এটা এল। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি বলো, এল ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কিন্তু λ/4। এল ইকুয়াল টু কি পাবো, λ/4। তাহলে এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাবো কিন্তু 4L। তাহলে ল্যামডা পেয়ে গেলাম 4L। তাহলে ল্যামডা যদি পেয়ে যাই তাহলে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। আমি যেহেতু মূল সুর সেটাকে আমি n0 দিয়ে প্রকাশ করছি, তাহলে n0 সমান কত হবে, ভি আপন ল্যামডা। তাহলে এখানে ভি আপন 4L হয়ে যাবে। তাহলে দেখো এই যে বদ্ধ নলের যে মূল সুরের কম্পাঙ্ক সেটা কিন্তু ভি আপন 4L। ভি দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার। ক্লিয়ার? এবার দেখো মনে করো যদি আমি প্রথম উপস্বরের কথা বলি, অর্থাৎ যদি দুটো লুপে কম্পিত, মানে এখানে যদি আরেকটা মনে করো আমার নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে যে মূল সুর, প্রথম উপসুর। ওকে, এক মিনিট জাস্ট, সেটাকে আমরা কি বলবো, প্রথম উপসুর। তাহলে সেটাকে আমরা বলবো প্রথম উপসুর, প্রথম উপসুর বা ফার্স্ট ওভারটোন আমরা বলতে পারি, ফার্স্ট ওভারটোন। ওকে, তো দেখো এই ফার্স্ট ওভারটোনে এখানে আমরা কি বলবো, ফার্স্ট ওভারটোনে কি হবে, যেটা আমি একটু আগেই বলছিলাম
যে এখানে কি হবে দেখো, একটা মাঝখানে আবার একটা নিষ্পন্দ বিন্দু এখানে সৃষ্টি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখাই সেটা এরকম ভাবে দেখাবো, এরকম ভাবে। কারণ এইখানে নিষ্পন্দ বিন্দু, এখানে সুস্পন্দ বিন্দু ফিক্সড, মাঝখানে একটা নিষ্পন্দ বিন্দু চলে এসেছে। তাহলে দেখো এই ডিস্টেন্সটা কত হবে বলো, λ/4। এই ডিস্টেন্সটা কত হবে, আবার λ/2। টোটাল দৈর্ঘ্য কত, এল। তাহলে টোটাল এল ইকুয়াল টু কত হবে, এল ইকুয়াল টু হয়ে যাবে দেখো λ/4 প্লাস λ/2। তাহলে এটা যদি আমরা এলসিএম করে দিই 4, তাহলে ল্যামডা প্লাস 2 ল্যামডা, ল্যামডা প্লাস 2 ল্যামডা আপন 4, তাহলে ল্যামডা প্লাস 2 ল্যামডা আপন 4, 3 ল্যামডা আপন 4। তাহলে এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাবো কত, 4l/3। ওকে, তাহলে ল্যামডা কত পেয়ে গেলাম, 4l/3। তাহলে এবার যদি ল্যামডা পেয়ে যাই তাহলে ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাবো n1 দিচ্ছে এটা, তাহলে ভি আপন ল্যামডা। তাহলে দেখো হয়ে যাবে ভি আপন 4l/3, 3টা উপরে চলে গেল, তার মানে 3 ইন্টু ভি আপন 4l। ওকে, ভি আপন 4l হচ্ছে n0, তাহলে 3n0। তার মানে দেখো প্রথম যে উপসেটটা আমরা পাচ্ছি সেটা কিন্তু যে ফান্ডামেন্টাল টোন ছিল তার কি হয়ে গেল 3 গুণ। তাহলে n1 ইকুয়াল টু 3n0। দ্বিতীয় উপসর যদি আমরা বলি তাহলে এখানে আরেকটা নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হবে। তাহলে দেখো যদি আমরা দ্বিতীয় উপসর বলি বা সেকেন্ড ওভারটনের কথা যদি বলি, দ্বিতীয় উপসর, সেকেন্ড ওভারটন, সেকেন্ড ওভারটন। ওকে, তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে, দুটো নিষ্পন্দ বিন্দু মাঝখানে আবার থাকবে। ওকে, এই একটা মনে করো, এই একটা। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ডায়াগ্রামটা দেখাবো, এরভাবে দেখাবো। তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে, এইটা λ/4 আর এটা একটা λ/2, একটা λ/2, তাহলে টোটাল কত হয়ে যাবে ল্যামডা। তাহলে এল কত হবে, ল্যামডা প্লাস λ/4। ওকে, তাহলে এল হয়ে যাবে দেখো ল্যামডা প্লাস λ/4, তার মানে হয়ে যাবে কত 5 λ/4। তাহলে এখানে যদি আমরা ল্যামডা বলি তাহলে 4l/5। ওকে, তাহলে দেখো এখান থেকে n2 যদি আমরা বলি, n2 কত হবে v/λ, তাহলে v/4l/5, তার মানে 5 ইন্টু v/4l। ওকে, তাহলে n2 হয়ে যাচ্ছে দেখো 5 ইন্টু n0। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে অড মাল্টিপলগুলো আসছে, n0, 3n0, 5n0 এগুলো আসছে। বোঝা গেল বিষয়টা, যদি একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো এই যে আমরা যে ফান্ডামেন্টাল টোনটা বলছি, প্রথম যেটা মূল সুর, এটাই কিন্তু আবার বলা হয় প্রথম সমমেল। কি বলা হয়, প্রথম সমমেল। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, প্রথম সমমেল। ওকে, অর্থাৎ ফার্স্ট। আর এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে দ্বিতীয় সমমেল। প্রথম উপসূরটাকে কিন্তু বলা হয় দ্বিতীয় সমমেল। এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে নামগুলো, অনেক সময় আসলে অঙ্কে এগুলো প্রয়োজন হয়। আর এটাকে বলা হয় তৃতীয় সমমেল, তৃতীয় সমমেল, সমমেল। ঠিক আছে, মানে একটা করে দ্বিতীয় উপসুর সেটা তৃতীয় সমমেল, প্রথম যেটা মূল সুর সেটা হচ্ছে প্রথম সমমেল। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম দেখো বদ্ধনলে যে কম্পাঙ্কগুলো পাওয়া যাচ্ছে, বদ্ধনলে যে কম্পাঙ্কগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে কি, তার যে মূল সুর তার অযুগ্ম গুণিতক পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু খোলা নলের সময় আমরা দেখব একটু ডিফারেন্ট। তো দেখো যদি আমরা খোলা নলের ক্ষেত্রে দেখি, ওপেন পাইপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, উভয় প্রান্তে অ্যান্টিনোড সৃষ্টি হবে। উভয় প্রান্তে যদি আমি একদম মূল সুর থেকে স্টার্ট করি, দেখো আমি যদি একদম মূল সুর থেকে স্টার্ট করি বা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল টোন, মূল সুর থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে কি হবে দেখো, ভালো করে বোঝো। সাপোজ এখানে কি হচ্ছে, উভয় প্রান্তে অ্যান্টিনোড সৃষ্টি হবে। তাহলে এটি যদি একটা খোলা নল হয় তাহলে এইখানেও অ্যান্টিনোড, এইখানেও অ্যান্টিনোড, কি করে সম্ভব, দেখো ডাইরেক্ট তো সম্ভব না। তার মানে এইখানে কিন্তু একটা মাঝে অবশ্যই নিষ্পন্দ বিন্দু, সরি দেখো এরম মাঝে একটা কিন্তু নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হতেই হবে, তারা কিন্তু পসিবল নয়। তাহলে যদি হয় তাহলে এইটাও λ/4, আবার দেখো এইটাও হয়ে গেল λ/4। টোটাল ডিস্টেন্সটা কত, এল,
তাহলে দেখো এখানে এল পেয়ে গেলাম আমরা। এল কত পাবো? এল পেয়ে গেলাম দেখো λ/4 প্লাস λ/4 মানে λ/2, তার মানে ল্যামডা ইকুয়াল টু 12। তাহলে যখন এই ল্যামডা ইকুয়াল টু 12 পেয়ে গেলে তাহলে এখানে n0 কত হবে? v/λ, তার মানে v/12। তাহলে n0 ইকুয়াল টু v/12। এটি যদি দেখো বদ্ধ নলে যেটা ছিল v/4l, এখানে হয়ে গেছে v/12। তাহলে খোলা নলে যে মূল সুরের কম্পাঙ্ক সেটা কিন্তু বদ্ধ নলের দ্বিগুণ। বদ্ধ নলের যে মূল সুরের কম্পাঙ্ক সেটাকে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। দেখো ওখানে v/4l ছিল, এখানে v/12। এটাও কিন্তু অনেক সময় একটা কোয়েশ্চেন হয়। ঠিক আছে, যে মূল সুরের যে কম্পাঙ্ক খোলা নলে সেটা বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্কের কত গুণ, সেটা কিন্তু দ্বিগুণ, খেয়াল রাখতে হবে। ওকে, এবার দেখো যদি আমরা প্রথম উপসুরের কথা বলি, যদি আমরা মনে করো প্রথম উপসুরের কথা বলি, ওকে, প্রথম উপসুর, তো সেক্ষেত্রে কি হবে দেখো, প্রথম উপসুর সেক্ষেত্রে আমরা মাঝখানে আরেকটা নিস্পন্দ বিন্দুর কথা বলবো, এই একটা এই একটা। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এরকম বোথ সাইডে কিন্তু কি হবে, সুস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। তাহলে দেখো এইটা একটা λ/4 হবে, এইটা একটা λ/2 হয়ে গেল, আর এটা লাস্টে আরেকটা λ/4 হয়ে গেল। পুরো ডিস্টেন্সটা হচ্ছে তোমার এল। তাহলে এখান থেকে আমাকে বলো এল ইকুয়াল টু কত হবে? এল ইকুয়াল টু কত হবে দেখো, λ/4 প্লাস λ/2 প্লাস λ/4, এই দুটোই মিলে একটা λ/2 প্লাস λ/2। তাহলে ফাইনাল এল ইকুয়াল টু ল্যামডা হয়ে যাবে। তাহলে যদি n1 বলি তাহলে v/λ, তার মানে v/l। তাহলে এটা যদি দেখি আমরা n1 ইকুয়াল টু 2 ইন্টু v/12, ভেবে দেখো যদি গুণ করে দিলাম তাহলে v/12টা কত, n0, তার মানে n1 ইকুয়াল টু দেখো n0। দেখো এইটা কিন্তু n1টা যখন আমরা বদ্ধ নলের ক্ষেত্রে বলেছিলাম তখন কিন্তু আমরা এটা পাইনি। হ্যাঁ, যুগ্ম গণিতকগুলো কিন্তু ওখানে পাইনি, এখানে কিন্তু সব পাওয়া যাবে। দেখো 1 পাওয়া গেল, 2 পাওয়া গেল, এবার 3ও পাওয়া যাবে। দেখো যদি আমরা দ্বিতীয় উপসুর বলি, দ্বিতীয় উপসুর বলি, দেখো দ্বিতীয় উপসুরে কি পাওয়া যাবে দেখো, দ্বিতীয় উপসুর মানে ব্যাপারটা হচ্ছে যে তখন কি হবে, আরও একটা এখানে পাওয়া যাবে, 1 2 3, তিনটে হয়ে যাবে। তো এখানে দুটো ছিল, ভেবে দেখো দুটো নিস্পন্দ বিন্দু ছিল, এখানে তিনটে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে এরকম। তো এইভাবে ডায়াগ্রামটা আঁকতে হবে। ওকে, তো দেখো তাহলে কত হচ্ছে, এইখানে একটা λ/4 পাচ্ছি, ভালো করে বুঝো, শেষে একটা λ/4 পাচ্ছি, আর এই দুটো λ/2 λ/2 একসঙ্গে আমি লিখে দিলাম ল্যামডা। ওকে, তাহলে এই λ/4 আর ল্যামডা এটা হচ্ছে এল। তাহলে এই এল দৈর্ঘ্যটাকে আমরা যদি ল্যামডার সঙ্গে ইকুয়াল করি তাহলে এখানে এল পেয়ে যাবো দেখো λ/4 প্লাস λ/4, আর এই λ/4 প্লাস λ/4 মানে হচ্ছে λ/2 প্লাস ল্যামডা মানে 3λ/2। তাহলে এখান থেকে আমরা দেখো ল্যামডা পেয়ে যাচ্ছি 12/3। ওকে, তাহলে এইটা হয়ে গেল তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই দেখো ফ্রিকোয়েন্সি n2 কত হবে, v/λ, তাহলে কত হবে v/12/3, তার মানে 3 ইন্টু v/12। ওকে, তার মানে 3n0। তাহলে দেখো এখানে কীরকম আমরা কম্পাঙ্কগুলো পাচ্ছি, এখানে আমরা n1 পাচ্ছি, মানে n0 পাচ্ছি, 2n0 পাচ্ছি, 3n0 পাচ্ছি, এবারে 4n0 5n0 সব পাবো, মানে যুগ্ম এবং অযুগ্ম উভয়ই বর্তমান। তাহলে খোলা নলে কি হচ্ছিল, বদ্ধ নলে কি হচ্ছে, শুধুমাত্র অযুগ্মগুলো বর্তমান ছিল, কিন্তু খোলা নলে যুগ্ম এবং অযুগ্ম উভয়ই বর্তমান। উভয় কম্পাঙ্কের যে গুণিতক উভয়ই বর্তমান, মূল সুরের যে কম্পাঙ্কের গুণিতক সেটা উভয়ই বর্তমান। এই জন্য কি হয়, খোলা নল থেকে যে সুরটা বেরোয় সেটা বেশি শ্রুতিমধুর হয়, সেখানে সমস্ত ধরনের কম্পাঙ্কগুলো উপস্থিত রয়েছে। তো এইটা আমরা একটু নোট করে নিই যে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম। এইখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম দেখো, যদি এখানে নোট করে নিই যে বদ্ধ নলে কেবলমাত্র মূল সুরের অযুগ্ম গুণিতকগুলি উপস্থিত থাকে, অযুগ্ম গুণিতকগুলি উপস্থিত থাকে, অযুগ্ম গুণিতকগুলি উপস্থিত থাকে। কিন্তু যদি আমরা খোলা নলে দেখি, ওপেন পাইপের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ওপেন পাইপের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম সেটা কি, যে খোলা নলে মূল সুরের যুগ্ম এবং অযুগ্ম
যুগ্ম এবং অযুগ্ম উভয় গুণিতকেই উপস্থিত, উভয় গুণিতকেই উপস্থিত, উভয় গুণিতকেই উপস্থিত। এর ফলে কি হয়? এর ফলে খোলা নলে উৎপন্ন শব্দ, উৎপন্ন সুর বদ্ধ নল অপেক্ষা, এটা কিন্তু কোশ্চেন পড়ে অনেক সময়, বদ্ধ নল অপেক্ষা বেশি শ্রুতিমধুর হয়, বেশি শ্রুতিমধুর হয়, বেশি শ্রুতিমধুর হয়। আই থিঙ্ক ক্লিয়ার, বোঝা গেল? তো এই যে বদ্ধ নলে এবং খোলা নলে যে বায়ুস্তম্ভের কম্পন, এটা আমি কমপ্লিটলি তোমাদেরকে বললাম। এবার দেখো এখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন নিয়েছি, সিম্পল সিম্পল কোয়েশ্চেন, যদি তোমরা বেসিক বিষয়গুলো জানো তাহলেই করতে পারবে। কি কোয়েশ্চেন না, 1.25 মিটার দীর্ঘ একটি একমুখ বদ্ধ অর্গান নল থেকে উৎপন্ন প্রথম উপসরের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো এই দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত দেওয়া আছে? 1.25 মিটার। বায়ুতে শব্দের বেগ ভি ইকুয়াল টু গিভেন আছে দেখো 320 মিটার পার সেকেন্ড। নির্ণয় কি করতে হবে? প্রথম উপসর। দেখো বদ্ধ নলের ক্ষেত্রে প্রথম উপসর মানে N1, N1 মানে কত হয় 3N0, N0 মানে কত ছিল ভি আপন 4L, তাহলে এটা হবে বদ্ধ নলের ক্ষেত্রে। তাহলে দেখো যদি মানগুলো আমরা বসিয়ে দিই, তাহলে 3/4 ইন্টু ভি এর মান এখানে বসিয়ে দাও 320, আর এল এর মান রয়েছে 1.25, এইটা তোমরা ক্যালকুলেট করলেই পেয়ে যাবে এত হার্জ। সিম্পল, একদম সিম্পল কোয়েশ্চেন, কিন্তু তোমাকে ফর্মুলাটা বুঝতে হবে। আমি ক্যালকুলেশনগুলো করবো না, তোমরা ক্যালকুলেশনগুলো করে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, একটি মুক্ত খোলা অর্গান নলের দৈর্ঘ্য একটি বদ্ধ অর্গান নলের দৈর্ঘ্যের দ্বিগুণ। ওকে, খোলা নলের মূল কম্পাঙ্ক 100 হাজ হলে বদ্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক, দেখো আমি তৃতীয় সমমেল মানে কি হবে? তৃতীয় সমমেল মানে হচ্ছে যে দ্বিতীয় উপসুর, দ্বিতীয় উপসুরটা হচ্ছে তৃতীয় সমমেল, আমি একটু আগে বললাম। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, একটি মুক্ত খোলা অর্গান নলের দৈর্ঘ্য, খোলা অর্গান নল মানে এল ও আমি বলছি ওপেন, একটি বদ্ধ অর্গান নলের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে 2 × LB বলছি মানে বাউন্ড। ওকে, খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক, খোলা নলের মূল সুর কত হয় বলো? N0 দ্যাট ইজ ইকুয়াল টু V/2L, 2L0 অ্যান্ড দ্যাট ইজ গিভেন এজ 100 হার্জ। হলে বদ্ধ নলের তৃতীয় সমমেল, দেখো বদ্ধ নলের তৃতীয় সমমেল যদি নির্ণয় করতে চাই, তার মানে সেটা হচ্ছে যে N2। তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে N2 মানে কত হবে? N2 মানে হচ্ছে যে 3N0, 5N0 হবে। N1 হচ্ছে 3N0, তাহলে N2 কত হবে? 5N0। ওকে, তাহলে দেখো 5 ইন্টু কত হবে N0 কত হয় বদ্ধ নলের ক্ষেত্রে V/4L, তাহলে এটা LB হয়ে যাবে। ওকে, তার মানে 5/4 ইন্টু V/LB, তাহলে যে V/LBর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নেব, কারণ LB ইকুয়াল টু যদি আমরা বলি L0/LB তো বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে কাজ করে আমরা ভি এর ভ্যালুটা বের করে নিই। তাহলে এখান থেকে দেখো ভি ইকুয়াল টু কত হচ্ছে 200 L0, ভি ইকুয়াল টু 200 L0, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 5/4 ইন্টু দেখো 200 L0 আপন দেখো LB মানে কত হবে L0/2, এখান থেকে দেখো LB মানে কত হবে L0/2, তাহলে এখানে হবে L0/2। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা করি, তাহলে এটা 400, L0 কেটে গেল, এইটা হয়ে গেল তোমার 2 2 4, এইটা আবার 100, তার মানে 500 হার্জ, এটা হয়ে যাবে তোমার 500 হার্জ অ্যান্সার। ইজি ক্যালকুলেশন আছে ওই জন্য করে দিলাম। ওকে, যদি যেখানে আমার ক্যালকুলেশন করতে গেলে ক্যালকুলেটার দরকার হবে বা দেরি হবে, সেইটা আমি তোমাদের জন্য ছেড়ে দেবো। ওকে, নাহলে বোরিং লাগাবে এখানে যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যালকুলেশন করি। তো আশা করি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করবে, আমি আনসার দিয়ে দেবো। তোমাদের কোনো কোয়ারি থাকলে যাই কিছু থাক না কেন, তোমরা আনসার করতে পারো, মানে কমেন্ট করতে পারো। ওকে, চলো নেক্সট। 400 হার্জ কম্পাঙ্কের সুর সৃষ্টিকারী একটি বদ্ধ নলের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বদ্ধ নলের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে অপরিবর্তিত তাপমাত্রায় 600 হার্জ কম্পাঙ্ক সৃষ্টিকারী খোলা নলের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে 400 হার্জ কম্পাঙ্ক সৃষ্টিকারী বদ্ধ নলের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বদ্ধ নলের দৈর্ঘ্য যদি আমরা LB বলি 20 সেন্টিমিটার, 400 হার্জ কম্পাঙ্কের সুর সৃষ্টিকারী,
তাহলে 600 হার্জ কম্পাঙ্কের সৃষ্টিকারী খোলা নল, মানে এটা মূল সুরই বলতে চাইছে, কিছু বলার নেই, মানে এটা মূল সুর। ওকে, তাহলে এক্ষেত্রে N0 সমান কত হবে বলো? V/4 LB, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু গিভেন এজ 400 হার্জ। তো এখান থেকে আমাদের কি করতে হবে, ভিটা বের করে নিতে হবে। তাহলে ভি কত হবে দেখো, 1600 LB। ক্লিয়ার? এলবি তো এখানে গিভেন আছে, তাহলে আমি লিখতে পারি 1600 ইন্টু 20, তাহলে 32,000 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড 320 ঠিকই আছে। ওকে, এবারে দেখো বলছি যে অপরিবর্তিত তাপমাত্রায় 600 হার্জ কম্পাঙ্কের সৃষ্টিকারী খোলা নলের দৈর্ঘ্য, তাহলে খোলা নলের যে মূল শরীরের কম্পাঙ্ক সেটা কত হয়? V/2L, 2L0, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু গিভেন এজ 600 হার্জ। তাহলে এখান থেকে আমরা L0 বের করতে পারবো, তাহলে L0 ইকুয়াল টু কত হবে দেখো, V/1200। ওকে, V/1200 হয়ে যাবে। তাহলে ভি এর মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই 32,000 ডিভাইড বাই 1200, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 320 ডিভাইড/12 এত সেন্টিমিটার হবে। ওকে, তাহলে এখান থেকে তোমরা নির্ণয় করবে। ক্লিয়ার? যদি বলো স্যার আনসারটা আমি বলে দিই, 320/12 করলে এটা পেয়ে যাবে তোমরা 26.67 সেন্টিমিটার। ওকে, এটা কত চলে আসবে, 26.67 সেন্টিমিটার। আচ্ছা, এই আগের কোয়েশ্চেনটাতে মনে হচ্ছে তৃতীয় সমমেল বলেছিল তো এটা, হ্যাঁ তৃতীয় সমমেল বলে এটা 3 দিয়ে গুণ হবে, বুঝতে পারছো তো? এইটা আমার একটু গোলমাল হয়ে গেছে বলার, এটা 3 দিয়ে গুণ হবে, সরি, তৃতীয় সমমেল মানে 3 দিয়ে হবে, এটা 300 হবে। ওকে, তাহলে এটা 300 হবে। এইটা আমি একটু সমমেলটা হচ্ছে যে ওই যতর গুণিতক থাকবে, এখানে কি আমি ভুল লিখলাম? 1 মিনিট দাঁড়িয়ে যাও, বর্ধনের ক্ষেত্রে হ্যাঁ দ্বিতীয় উপসুর, না এইটা হবে তৃতীয় সমমেল, সরি প্রথম সমমেল, কারণ 1 গুণ আছে, এটা 3 আছে, মানে তৃতীয়, এখানে দ্বিতীয় সমমেল উপস্থিতি থাকবে না, এটা তৃতীয় সমমেল হবে, যত গুণ থাকবে। ওকে, তৃতীয় সমমেল। ওকে, আর এইটা হচ্ছে পঞ্চম সমমেল, 5 গুণ আছে, এটা হবে পঞ্চম, বাংলাটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে, পঞ্চম সমমেল বাস। তাহলে দেখো এইটা কত হচ্ছে, এইটা তোমার হয়ে গেল 300। ওকে, আর এটা হয়ে যাবে 26.67 সেন্টিমিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কে হঠাৎ বন্ধ করা হলো, এতে দেখা গেল বন্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক খোলা নলের মূল সুরের কম্পাঙ্কের চেয়ে 100 হার্জ বেশি, খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক কত? ওকে, তাহলে দেখো আমরা যদি মনে করি যে খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক, মনে করো খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে যে N0 খোলা নলের ক্ষেত্রে, তাহলে সেটা কত হবে? N0 সমান কত আমরা জানি, V/12। কিন্তু যদি বদ্ধ নল হয়, তাহলে বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্ক সেটা যদি আমি N0 বলি, তাহলে সেটা কত হবে, V/4L। ওকে, তাহলে এইটাকে যদি দেখো 2 দিয়ে গুণ করি, তাহলে কি পাওয়া যাবে, 2N0 যদি আমরা করি, দেখো 2N0, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে কিন্তু N0। তাহলে 2N0 ইকুয়াল টু N0, এটা একটা আমরা রিলেশন পাচ্ছি, বা আমি বলতে পারি যে N0 ইকুয়াল টু N0/2। ওকে, এবার দেখো কি বলছে, কন্ডিশনটা কি না, বদ্ধ নলের তৃতীয় সমমেল মানে 3N0, যেটা বদ্ধ নলটাকে আমরা ড্যাশ দিয়েছি, তাহলে 3N0 কম্পাঙ্ক খোলা নলের মূল সুরের চেয়ে 100 হার্জ বেশি, তাহলে -N0 ইকুয়াল টু 100। তাহলে N0 সমান আবার N0/2, তাহলে 3 ইন্টু N0/2 -1 ইকুয়াল টু 100, তাহলে N0 ইন্টু আমরা কত পাচ্ছি, 3/2 - 1 ইকুয়াল টু 100। তাহলে এখান থেকে আমরা N0 পেয়ে যাবো, দেখো এটা হচ্ছে 1/2, তাহলে N0 সমান 200 হার্জ। ভেবে দেখো এটা 1/2 হয়ে ওদিকে গেলে 200 হার্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই N0টা কি, N0টা হচ্ছে খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক, দেখো N0 এটি ধরেছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে বিটস। ওকে, বা বলতে পারো
যে স্বরকম্প। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এখানে কি বলছি না, সামান্য ভিন্ন কম্পাঙ্কের দুটি তরঙ্গের সুপারপজিশনের ফলে দুটি তরঙ্গ সব দিক থেকে একই হবে, কিন্তু কম্পাঙ্ক সামান্য পার্থক্য হবে। তাই দুটি সামান্য ভিন্ন কম্পাঙ্কের দুটি তরঙ্গের সুপারপজিশনের ফলে শব্দের তীব্রতা পর্যায়ক্রমে বাড়া ও কমা, মানে শব্দের যে তীব্রতা ইন্টেন্সিটি সেটা পর্যায়ক্রমে বাড়বে এবং কমবে। তো সেই ঘটনাটাকে আমরা স্বরকম্প বলবো। তো এই পুরো বিষয়টাকে আমরা ম্যাথামেটিক্যালি এটাকে আমরা অ্যানালিসিস করতে পারি। তো ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস আমরা কীভাবে করবো দেখো, ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করার জন্য আমরা দুটো ওয়েভকে কনসিডার করেছি। একটা হচ্ছে এ সাইন 2π n1t, একটা হচ্ছে এ সাইন 2π n2t। মানে এই দুটো যদি তোমরা দেখো সব দিক থেকে একই, শুধুমাত্র এদের ফ্রিকোয়েন্সিটা আলাদা, একটার ক্ষেত্রে n1 একটার ক্ষেত্রে n2। ওকে, তাহলে যদি আমাদের সুপারপজিশনের ফলে যেটা হবে, উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গ হবে, দেখো উপরিপাতের ফলে লব্ধি তরঙ্গ, লব্ধি তরঙ্গ সেটা যদি আমরা ওয়াই বলি তো সেটা সিম্পল হয়ে যাবে y1 + y2। তাহলে y1 কত এখানে a sin 2π n1t, y2 কত a sin 2π n2t, a sin 2π n2t। তাহলে এ যদি আমরা কমন নিয়ে দেখো তাহলে sin c + sin d, তাহলে 2 sin c + d/2, তার মানে 2π n1 + n2 * t/2 sin c + d/2 cos c - d/2। তাহলে cos যদি আমরা বলি 2π * n1 - n2 * t/2। ওকে, তো এইটাকে যদি আমরা গুছিয়ে একটু লিখি নেক্সট পেজে, তো y = 2a দেখো হয়ে যাবে sin 2π n1 + n2 * t/2 cos 2π n1 - n2 * t/2। তো এইটাকে যদি আমরা কসটাকে একদিকে নিয়ে আসি তাহলে 2a দেখো কস কি হবে 2π n1 - n2 * t/2। এইটাকে আমি অ্যামপ্লিটিউড হিসাবে রাখছি, এটা হচ্ছে ওয়েভটা। তার ওয়েভটা হচ্ছে কত sin 2π n1 + n2 * t/2। তাহলে এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট ওয়েভ, রেজাল্ট্যান্ট। এটা যদি আমি যদি আর দিয়ে প্রকাশ করি তাহলে আর বা ক্যাপিটাল এ দিয়ে দিলাম মনে করো, তাহলে হয়ে গেলো ক্যাপিটাল এ sin 2π আমি 2টা কাটছি না, একটা কারণ আছে। আমি বলতে চাইছি যে এইখানে যে রেজাল্ট্যান্ট ওয়েভ তার ফ্রিকোয়েন্সি দেখো n1 + n2/2, 2π দেখো 2π n1t কি ছিল, একটা ওয়েভ 2π n2t একটা ওয়েভ সাইন, তাই এটা হচ্ছে রেজাল্ট্যান্ট। তার এইটা কত, এটা তার মানে যে লব্ধি যে এর বিস্তার সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে লব্ধি বিস্তার, আর লব্ধি বিস্তারে যে স্কোয়ার করলে কি পাবো, তীব্রতা পাবো, কারণ বিস্তার যেখানে ম্যাক্সিমাম হবে তীব্রতাও ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা বলতে পারি দেখো যে লব্ধি বিস্তার যেটা সেটা হচ্ছে a, এবং সেটা হচ্ছে কত 2a cos 2π n1 - n2 * t/2। ক্লিয়ার? এবার দেখো এইটা যখন ম্যাক্সিমাম হবে, এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেটা কি হবে, a = 2a cos 2π n1 - n2 * t, মানে এই যে টার্মটা যদি ম্যাক্সিমাম মানে +2a যদি হয়, ±2a যদি হয়, তাহলে কি হবে সেটা জোরে শব্দ বোঝাবে। আর যদি 0 হয় তার মানে আস্তে শব্দ। ওকে, তাহলে জোরে শব্দের ক্ষেত্রে দেখো দিস এই কসের এই যে টার্মটা এটা = +-1। তাহলে আমরা বলতে পারি দেখো জোরে শব্দের ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো cos 2π n1 - n2 * t/2 = +-1। তাহলে দেখো এই +-1 মানে সেটা কত হবে, +-1 মানে পাই হতে পারে, মানে 0 হতে পারে, পাই হতে পারে, 2π হতে পারে, 3π হতে পারে, 4π হতে পারে, কসের যে কোনো ভ্যালু হতে পারে, cos 0 cos π। তার মানে এই cos of this 2π n1 - n2 * t/2 = this। এই যদি এই ভ্যালুগুলো যে কোনো একটা স্যাটিসফাই করে ডট ডট এনি মাল্টিপল অফ পাই, তাহলে কিন্তু কি হবে, এটা জোরে শব্দের কথা বলবে বা জোরে শব্দকে প্রকাশ করবে যে টাইম বাদ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো, এই 2t কেটে দাও, এই পাইটা যদি এদিকে কেটে যায় তাহলে t = দেখো কত হবে 0, তারপর নেক্সট টার্মটা হবে 1/n1 - n2, তারপর নেক্সট টার্মটা হবে 2/n1 - n2, তারপরে হবে 3/n1 - n2, ডট ডট চলতে থাকবে। তাহলে এই যে টাইমগুলো, টাইম ইন্টারভ্যালগুলো দেখতে পাচ্ছি, প্রথমে যদি জোরে শব্দ হয় তারপরে 1/n1 - n2 সময় পরে জোরে শব্দ হবে, তারপর 2/n1 - n2 সময় পরে জোরে শব্দ হবে। তাহলে এই যে একবার জোরে শব্দের পরে আবার একবার জোরে শব্দ হচ্ছে, তার মানে এই দুটো সময় কি আছে
ওয়েভটা সেম ফেজে আছে। তাহলে এই দুটো টাইমের যে ডিফারেন্স সেটা কত হবে? টাইম পিরিয়ড। তাহলে এখানে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল বলি, দেখো টাইম পিরিয়ড বা আমরা যদি পর্যায়কাল বলি, পর্যায়কাল, তাহলে সেটা ক্যাপিটাল টি ইকুয়াল টু হয়ে যাবে, এই যে কোনো দুটোর বিয়োগ করে দেখো 1/n1 - n2 পাবে। তাহলে কম্পাঙ্ক কত হবে? অতএব কম্পাঙ্ক যেটা হবে যদি এন দিয়ে প্রকাশ করা হয়, সো দ্যাট উইল বি 1/t, এবং সেটা হচ্ছে যে n1 - n2। তো এইটাকে স্বরকম্প বলা হচ্ছে। তাহলে স্বরকম্পের যে এক্সপ্রেশন সেটা আমরা কি পেলাম, যে n ইকুয়াল টু n1 - n2। তো এইটা শুধুমাত্র যে তোমার জোরের শব্দের ক্ষেত্রে পাওয়া যাবে তাই নয়, আস্তে শব্দের ক্ষেত্রে সেম এক্সপ্রেশন পাওয়া যাবে, কারণ আস্তে শব্দের ক্ষেত্রে কসের এই ভ্যালুটা 0 হবে। তাহলে দেখো আমরা যদি সেইটা বলি, তাহলে এখানে আমরা কি বলবো, যে আস্তে শব্দের ক্ষেত্রে দেখো, আস্তে শব্দের ক্ষেত্রে যেটা হবে, মানে যখন ধীরে শব্দ হবে, ধীরে শব্দের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কি না, cos অফ 2 পাই ইন্টু n1 - n2 ইন্টু টি আপন 2, এইটা ইকুয়াল টু হয়ে যাবে তোমার 0। তাহলে তাই যদি হয় তাহলে এটা হবে 2 পাই ইন্টু n1 - n2 ইন্টু টি আপন 2, এটা কি হবে π/2 এর গুণিতক হবে। তাহলে π/2, 3π/2 মানে অড গুণিতক হবে, 5π/2 ডট ডট চলতে থাকবে। তাহলে এদিকে যদি আমরা 2 2 কেটে দিই, ওই দিকের সঙ্গে পাই কাটবে, তাহলে টি ইকুয়াল দেখো প্রথমটা হবে 1/2 ইন্টু n1 - n2, পরেরটা কি হবে 3/2 ইন্টু n1 - n2, তারপরটা কি হবে 5/2 ইন্টু n1 - n2, এইভাবে চলতে থাকবে। তাহলে যে কোনো দুটো সময়ের মধ্যে ডিফারেন্স নাও বা টাইম পিরিয়ড যদি বলো, দিস মাইনাস দিস 1/n1 - n2। অতএব পর্যায়কাল যদি আমরা নির্ণয় করি, যেটাকে আমরা এন দিয়ে টি দিয়ে প্রকাশ করছি, সেই টি যদি আমরা নির্ণয় করি সেইটা হবে দেখো যে কোনো দুটো দিয়ে বিয়োগ করো, 3/2 ইন্টু n1 - n2 মাইনাস 1/2 ইন্টু n1 - n2। দেখতেই পাচ্ছ 3 - 1 2, 2 2 কেটে যাবে, 1/n1 - n2 ওকে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি দেখো n হয়ে যাবে n1 - n2। তাহলে এটা হচ্ছে স্বরকম্প। তার মানে স্বরকম্প হচ্ছে যে দুটো যে ফ্রিকোয়েন্সি তার ডিফারেন্স, দুটো ওয়েভ যেটা আমরা নিয়েছিলাম যাদের সুপারপজিশন হচ্ছে তাদের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিগুলো যদি আমরা ডিফারেন্স নিই তাহলে আমরা কি পেয়ে যাবো, স্বরকম্পের কম্পাঙ্ক পেয়ে যাবো, দ্যাট ইজ n ইকুয়াল টু n1 - n2। তো এই যে ফর্মুলাটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে কিন্তু কোয়েশ্চেন করা যায়। তো দেখো আমরা এটা থেকে কোয়েশ্চেন করবো, কি বলা হচ্ছে, দুটি সুরশলাকাকে একত্রে বাজালে সেকেন্ডে 4টি স্বরকম্প পাওয়া যায়, দ্বিতীয় সুরশলাকার সঙ্গে একটি মোম লাগিয়ে এদের আবার বাজালে সেকেন্ডে 6টি স্বরকম্প পাওয়া যায়, তাহলে দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক কত হবে? তাহলে দেখো প্রথম সুরশলাকার যেটা কম্পাঙ্ক সেটা গিভেন আছে, তাহলে n1 ইকুয়াল টু 510 হার্জ। আমরা দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক কত হবে সেটা নির্ণয় করবো। আমরা প্রথমে মনে করছি দ্বিতীয় সুরশলাকা n2 যে ভ্যালুটা সেটা হচ্ছে 510-এর থেকে বেশি। তাহলে n2 যদি 510, দুটো কন্ডিশন হতে পারে, n2 510-এর থেকে বেশি হতে পারে অথবা কম হতে পারে। তাহলে n2 যদি 510-এর থেকে বেশি হয় তাহলে কি কন্ডিশনটা হবে দেখো, n2 - 510 ইকুয়াল টু 4 হবে। তার মানে n2 দেখো হয়ে যাবে 514। ওকে, ক্লিয়ার। এখন দেখো বলছে মোম লাগালে কি হচ্ছে, এদের স্বরকম্প বেড়েছে, কিন্তু মোম লাগালে তো n2 কমে যাবে। দেখো ভেবে দেখো, মোম লাগালে তো n2 কমে যাবে, তাহলে n2 যদি কমে যায় তাহলে তো বাড়া সম্ভব নয়, কারণ কি n2 যদি মনে করো ও 514 না হয়ে সাপোজ মনে করো 512 হয়, তাহলে এটা কি হবে, আরও তো কমে যাবে। 4 তো 4ই হবে না, 6 কি করে হবে? ওকে, তাহলে আমরা সেকেন্ড পসিবিলিটিটা দেখি। আমরা মনে করো 510টাই হচ্ছে যে n2 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে কন্ডিশন কি হবে না, 510 মাইনাস n2 ইকুয়াল টু 4 হবে। তাহলে সেক্ষেত্রে n2 কত বেরোবে দেখো 506, এবং দেখো 500, হ্যাঁ 506, n2 ইকুয়াল টু বেরোবে 506। এবারে কি দেখো বলছি, এবার যদি মনে করো n2তে আমরা মোম লাগাই তাহলে কি হবে, n2টা কমে যাবে। দেখো তাহলে n2টা যদি কমে যায়, এটা যদি কমে যায় তাহলে এই সংখ্যাটা বাড়ার সম্ভাবনা আছে। ওকে, তার মানে n2 ইকুয়াল টু 506ই হবে। এভাবে চেক করে দেখতে হবে যে পরবর্তী ক্ষেত্রে দেখো বেড়ে গেছে স্বরকম্পের সংখ্যা, তাহলে সেই স্বরকম্পের সংখ্যা বাড়বে কি করলে, যদি n2টা কম হয়। তাহলে n2টা কম হলে স্বরকম্পের সংখ্যা বাড়বে, সেটা এইখানে কিন্তু স্যাটিসফাই করছে, কিন্তু এখানে দেখো যদি n2টা কমে যায় তাহলে এটা বাড়বে কি করে, স্বরকম্পের সংখ্যাটা কমে যাবে তো। ওকে, তাহলে এটার আনসার হবে n2 ইকুয়াল টু 506 হার্জ। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেন। একটি সুরশলাকে একই টানে রাখা 78 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সোনোমিটার তারের সঙ্গে প্রতি সেকেন্ডে 4টি স্বরকম্প সৃষ্টি করে, সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে মনে করো আমরা সুরশলাকার কম্পাঙ্কটা ধরে নিই, যে সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে যে n। ওকে, কি ধরবো, যে সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে যে n।
ওকে, আর 78 সেন্টিমিটার যদি N1 হয় তাহলে N1 সমান কত, 1/12, তাহলে 2 × 78 × √T/m। আর N2 সমান কত হবে বলো, 1/12, তাহলে 2 × 80 × √T/m। √T/m দুজনের ক্ষেত্রে সেম হবে, তাহলে কেটে যাবে। ওকে, তাহলে এটা কীভাবে লিখতে পারবো দেখো, দুটোতে ভাগ করে দাও, তাহলে N1/N2 হয়ে যাবে। দেখো N1/N2 কত হয়ে যাবে, 80/78, 80/78। তাহলে এইটার থেকে বুঝতে পারছি এটা হচ্ছে গ্রেটার দেন 1, মানে N1 গ্রেটার দেন N2। এবং দেখো এই দুটোর সঙ্গে কি বলছে, সরু শলাকার 4টি স্বরকম্প সৃষ্টি করে। তাহলে সরু শলাকার কম্পাঙ্ক যেহেতু n ধরেছি, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো। ভেবে দেখো, আমরা আমরা বলছি N1 গ্রেটার দেন N2, ভেবে দেখো। আর হচ্ছে যে সরু শলাকার কম্পাঙ্ক n, তাহলে n এর সঙ্গে এটার সঙ্গে N1 কি করবে, N1 মাইনাস n, N1 যেহেতু বড়, তাহলে N1 মাইনাস n = 4 হবে। আরেকটা ইকুয়েশনে কী পাবো দেখো, n যেহেতু বড় N2 থেকে, তাহলে n মাইনাস N2 সমান 4 পাবো। এই দুটো যদি তোমরা অ্যাড করে দাও, n কেটে গেলে দেখো, তাহলে N1 মাইনাস N2 = 8 পেয়ে যাবো। তাহলে এইখানে যদি আমরা N2 দিয়ে ভাগ করি, তাহলে N1/N2 - 1 = 8/N2। তাহলে N1/N2 দেখো এখন নির্ণয় করেছিলাম, N1/N2 হচ্ছে 80/78। তাহলে এটা কত হবে দেখো, 80/78 - 1 = 8/N2। তাহলে 80 - 8 তোমার 2, 2/78 = 8/N2, 4 হয়ে গেল। তাহলে N2 সমান হয়ে যাচ্ছে 4 × 8 = 32, 4 × 7 = 28, 3 × 31, 312 হার্জ। তাহলে N2 আমরা পেয়ে যাচ্ছি কত, 312 হার্জ। তাহলে N2 যদি 312 পেয়ে যাও, তাহলে দেখো এখান থেকে Nও পেয়ে যাও। তাহলে N সমান কত হবে, N সমান কত হবে, N2 + 4। ওকে, N সমান কত পাওয়া যাবে দেখো, যদি আমরা দেখি এই সমীকরণটা থেকে দেখো, তাহলে N সমান পেয়ে যাচ্ছি আমরা N2 + 4। ওকে, তাহলে N2 কত রয়েছে, N2 হচ্ছে 312, তাহলে 312 + 4 মানে হচ্ছে যে 316 হার্জ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, একটি সরু শলাকা 75 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টান তারের সঙ্গে সমসূরে থাকে। তার সরু শলাকার কম্পাঙ্ক আর এই টান করা তারের কম্পাঙ্ক সমান। তারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার কমালে সরু শলাকার সঙ্গে সেকেন্ডে 6টি স্বরকম্প উৎপন্ন করে সরু শলাকার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো আমরা সরু শলাকার কম্পাঙ্ক বা এই তারটা যদি কম্পাঙ্ক বলি, সেটা কত হবে, 1/12, 2 × 75 × √T/m। ওকে, আর 3 সেন্টিমিটার কমিয়ে দিলে মানে n' যদি হয়, তাহলে 1/2 × 72 × √T/m। ওকে, 6টি স্বরকম্প উৎপন্ন করে। তাহলে দেখো এখান থেকে আমরা সিম্পল যদি আমরা n/n' নির্ণয় করি, n/n' নির্ণয় করলে কত হবে বলো, 72/75, 75 মানে n'/n যদি আমরা দেখি, তাহলে হয়ে যাবে 75/72। তার মানে n' হচ্ছে যে কি গ্রেটার দেন n। ওকে, তার মানে আমরা এই n' - n = 6 এটা মেনে চলতে পারি, n' - n = 6 আমরা মেনে চলতে পারি। ঠিক আছে, তো তাই যদি হয়, এবার দেখো যদি আমরা এটাকে সিম্পল যদি আমরা n দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে, n' / n - 1 = 6 হয়ে যাবে। তো এইখান থেকে দেখো 6/n হয়ে যাবে, তাহলে এখান থেকে n পেয়ে যাবে। তাহলে n' / n কত, 75 / 72 - 1 = 6/n। তাহলে 75 - 72 মানে হচ্ছে 3, তাহলে 3/72 = 6/n, 3 × 2 = 6 হয়ে গেল। তাহলে n সমান হচ্ছে 72 × 2 মানে 144। তাহলে 144 হার্জ হয়ে যাবে কিন্তু সরু শলাকাটার কম্পাঙ্ক, যেটা হচ্ছে সেম এই তারটা যে 75 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে তারটা আছে তার সঙ্গে সমান। ওকে, একটি অজানা কম্পাঙ্কের সরু শলাকা অপর একটি সরু শলাকার সঙ্গে সেকেন্ডে 5টি স্বরকম্প উৎপন্ন করে। দ্বিতীয় সরু শলাকাটি একটি একমুখ খোলা 40 সেন্টিমিটার দীর্ঘ অর্গান নলে তার মূল সুরে কম্পিত করলে স্বরকম্পের সংখ্যা হ্রাস পায় যখন প্রথম সরু শলাকার উপর অল্প পরিমাণে মোম ফেলা হয়। তাহলে প্রথম সরু শলাকার কম্পাঙ্ক নির্ণয় করে। ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম আছে, অ্যাকচুয়ালি এটাকে বলতে চাইছে এটাই যে দুটো সরু শলাকা আছে যারা 5টা স্বরকম্প উৎপন্ন করে, দ্বিতীয় সরু শলাকাটির যে কম্পাঙ্ক সেটা একমুখ খোলা 40 সেন্টিমিটার অর্গানলে যে মূল সুরের কম্পাঙ্ক তার সঙ্গে সমান। মানে n2 = আসলে v/4l, এটা বলতে চাইছে, এগুলো বুঝো। তাহলে n2 = যদি v/4l হয়, v হচ্ছে 320। ওকে, একমুখ খোলা বলছি মানে v/4l হবে। তাহলে 4 × এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 40 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটারে নিয়ে যাও, তাহলে 0.4 হয়ে যাবে, 0.4। ওকে, তাহলে দেখো 320 আপন হচ্ছে যে 1.6 নাকি, তাহলে 16/10, তাহলে 16 × 2 = 32, 20, তার মানে 200 হার্জ। ওকে, তাহলে 200 হার্জ, তাহলে 200 হার্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি।
আরেকটা প্রথম যেটা আছে এন ওয়ান, সেই এন ওয়ানটা আমাকে নির্ণয় করতে হবে। আর দুজনের মধ্যে যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স সেটা 5 দেওয়া আছে। কিন্তু এখানে কোয়েশ্চেন হচ্ছে যে প্রথম যে সরু শলাকাটা আছে দেখো, সেটার উপর অল্প পরিমাণে যদি মোম ফেলা হয় তাহলে স্বরকম্পের সংখ্যা হ্রাস পায়। ওকে, তার মানে দেখো আমরা যদি বলি এখানে দুটো কন্ডিশন হবে। 5টা যদি স্বরকম্প উৎপন্ন হয়েছে তাহলে একটা হতে পারে, যদি এন টুটা 200 হয় তাহলে এন ওয়ান যদি গ্রেটার দেন এন টু হয় তাহলে কি হবে, 200 মাইনাস এন টু। ওকে, এই 200 মাইনাস এন ওয়ান। একটা হতে পারে দেখো 200 মাইনাস এন ওয়ান ইকুয়াল টু 5। আরটা কি হতে পারে, এন ওয়ান মাইনাস 200 ইকুয়াল টু 5। তাহলে এখন দেখো 200 মাইনাস এন ওয়ান ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এন ওয়ান ইকুয়াল টু কত হবে, 195। আর এখানে এন ওয়ান ইকুয়াল টু কত হবে, 205। এখন কথা হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা নির্ণয় করতে হবে। তার জন্য দেখো কন্ডিশন কি বলা আছে, যে প্রথম সরু শলাকাটার ক্ষেত্রে কি হয়, প্রথম যে সরু শলাকাটা তার অল্প পরিমাণ মোম ফেলা হলে স্বরকম্পের সংখ্যা হ্রাস পায়। তাহলে ভেবে দেখো স্বরকম্পের সংখ্যা যদি হ্রাস পায়, এইটাতে যদি এখানে যদি মোম ফেলা হয়, দেখো মোম ফেলা হলে কি হবে, এটা কমে যাবে। এটা যদি কমে যায় তাহলে স্বরকম্পের সংখ্যা তো হ্রাস পাবে না, বৃদ্ধি পাবে। ভেবে দেখো, এটা যদি কমে যায় তাহলে 200 মাইনাস যদি এটা কমে যায় তাহলে স্বরকম্পের সংখ্যা হ্রাস পাবে কি, 5-এর থেকে বেশি হয়ে যাবে। কিন্তু এইখানে যদি দেখো এইটা যদি কমে যায়, ভেবে দেখো তাহলে কি হবে, তাহলে কিন্তু স্বরকম্পের সংখ্যা হ্রাস পাবে, এটা কমলে দুটোর বিয়োগফলটা। তার মানে এই 205টা হচ্ছে কারেক্ট আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন। তো এইভাবে কিন্তু এই সব ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে এইভাবে চেক করতে হবে তোমাকে, দুটো পসিবিলিটি নিয়ে যে কোনটা সম্ভব অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। ক্লিয়ার? এবার আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডপলার ইফেক্ট। তো দেখো ডপলার ইফেক্টের বেসিক বিষয়টা কি না, উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক গতির কারণে পর্যবেক্ষিত কম্পাঙ্ক পরিবর্তিত হলে তাকে ডপলার ইফেক্ট বলা হয়। মানে একটা কম্পাঙ্কের আপাত পরিবর্তন ঘটবে। উৎস এবং পর্যবেক্ষক, মনে করো এক জায়গা থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, মানে সেটাকে আমরা শব্দের উৎস বলবো, আর একজন শুনছে মানে তাকে আমরা পর্যবেক্ষক বা অবজারভার বলবো। ঘটনা হচ্ছে কি না, অবজারভারের গতির জন্যে বা অবজারভার এবং উৎসের যে আপেক্ষিক গতি তার জন্য যদি অবজারভার যে শব্দটা শুনবে সেটা যদি অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা না শুনতে পায়, অ্যাকচুয়ালি শুনতে পাবে না। উৎস এবং পর্যবেক্ষকের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে তাহলে উৎস পর্যবেক্ষক যে সাউন্ডটা শুনবে তার যে কম্পাঙ্ক সেটা চেঞ্জ হয়ে যায়। এই যে ঘটনাটা এটাকে ডপলার ইফেক্ট বলা হচ্ছে। তো এটি বিভিন্ন কেস হতে পারে, বিভিন্ন কেসে আমরা বিষয়টাকে ডিসকাস করব। বিভিন্ন কেস কীরকম হতে পারে, যে সোর্স মনে করো মুভিং আছে, অবজারভার স্থির আছে। কখনো অবজারভার মুভিং হবে, সোর্স স্থির হবে। তো সেগুলো আমরা দেখবো। তো এখানে যেমন সোর্স মুভিং, মনে করো সাপোজ এটা যে সোর্স অফ সাউন্ডের সোর্স, ঠিক আছে, আর এখানে মনে করো অবজারভার আছে, অবজারভার। তাহলে দেখো এখানে কি বলছে যে অবজারভার স্টেশনারি আছে কিন্তু সোর্স মুভ করছে। তাহলে সোর্স যদি, তাহলে প্রথম এখানে যখন সাউন্ডটা তৈরি হবে, ভেবে দেখো যদি সোর্স স্থির থাকে তাহলে যে সাউন্ডটা তৈরি করবে তার যদি আমরা ওয়েভ ফ্রন্টগুলো বলি, এরকম স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, তরঙ্গ মুখ সৃষ্টি করবে এরকম ধরনের। তরঙ্গ মুখ বলতে কি বোঝায়, এগুলো সমদশা সম্পন্ন কোণা। এইটা একটা সমদশা সম্পন্ন মাধ্যমের কোণা, এটা সমদশা সম্পন্ন মাধ্যমের কোণা, যাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে তুমি ভেবে দেখো নর্মালি তো এটা ল্যামডা হওয়া উচিত অ্যাকচুয়ালি। এই শব্দটা যদি এরকমভাবে মনে করো, এরকমভাবে যদি যায় তাহলে এটা 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 এইভাবে দেখো পাস হচ্ছে, ভি ভেলোসিটির দিকে যাচ্ছে, এবং এই ল্যামডাটা দেখো সবসময় ফিক্স থাকবে যদি সোর্সটা স্থির থাকে। এবং সেক্ষেত্রে যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে অরিজিনাল ফ্রিকোয়েন্সি এন হয় তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা হবে বা এন ইকুয়াল টু ভি বাই ল্যামডা হবে। কিন্তু সমস্যাটা কি না, যখনই মনে করো সোর্সটা এদিকে মুভ করবে তখন কি হবে, দেখো মনে করো প্রথমে যে ওয়েভটাকে ছেড়ে দিয়েছে, তারপরে যখন পরের ওয়েভটাকে ছাড়বে তখন কি হবে, একটু এইদিকে গিয়ে ছাড়বে। তাহলে কি হবে, প্রথম ওয়েভটার যে সমদশা সম্পন্ন, দ্বিতীয় ওয়েভটার যে সমদশা সম্পন্ন, তাদের মধ্যে একটা কি হবে, দূরত্বটা কমে যাবে, মানে ল্যামডাটা হ্রাস পাবে। দেখো তার মানে অরিজিনালি যখন এই সোর্সটা গতিশীল হবে তখন এই ডায়াগ্রামটা কীরকম হবে, সোর্স যদি মনে করো গতিশীল হয় তাহলে তখন ডায়াগ্রামটা যেটা হবে, দেখো এটা সোর্স, তাহলে এই প্রথম মনে করো ওয়েভটা ছেড়েছে, ভেবে দেখো তাহলে এই ডিস্টেন্সটা ল্যামডা, এটা সোর্স, তাহলে এই ডিস্টেন্সটা ল্যামডা। ওকে, এবার নেক্সট যখন হবে এটা এইদিকে চলে যাচ্ছে, দেখো তারপর ছাড়ছে, তাহলে এইদিকে কী হবে, বেশি হবে ডিস্টেন্স, এদিকে ডিস্টেন্সটা দেখো কমে যাবে, এরকম হবে, এরকম টাইপের হবে। আমি ব্যাপারটা বুঝাতে পারছি, এরকম টাইপের হবে, কারণ সোর্সটা এদিকে এগিয়ে চলছে। তাহলে সোর্সটা যদি ভেলোসিটি মনে করো ভি এস হয়, ভালো করে বোঝো, ক্লিয়ার। আর এইটা যদি মনে করো ডিস্টেন্সটা ল্যামডা ড্যাশ হয়, তাহলে ল্যামডা ড্যাশটা তো কমে গেছে, কতটা কমেছে, তাহলে ল্যামডা ড্যাশ ইকুয়াল টু কত হবে, অরিজিনাল যে ল্যামডা ছিল মাইনাস দেখো এই ভিএস ওই সময় যত দূরত্ব গেছে, তাহলে একটা পর্যায়কাল সময়ে ভিএস কতটা দূরত্ব যাবে, ভিএস ইন্টু ক্যাপিটাল টি। তাহলে আগে যেটা ল্যামডা ছিল সেটা অ্যাকচুয়ালি ভিএস ইন্টু টি,
মানে একটা পর্যায়কাল সময়ে যতটা এগিয়ে যে সামনের দিকে ততটা পরিমাণ ল্যামডাটা কিন্তু হ্রাস পেয়েছে, তাহলে ফ্রিকোয়েন্সিটাও হ্রাস পাবে। তাহলে দেখো যদি আমরা এটা ক্যালকুলেশন করি সিম্পল, তাহলে ল্যামডা ড্যাশ মানে হচ্ছে ভি বাই এন ড্যাশ, তাহলে ভি বাই এন ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে কত, ভি বাই এন মাইনাস ভিএস ইন্টু টিটাকে আমরা লিখতে পারি 1/n। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, যদি আমরা এন ড্যাশ নির্ণয় করতে চাই অ্যাকচুয়ালি, তাহলে এখানে যদি 1/n কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে গেলো ভি মাইনাস ভিএস, আর এটা হয়ে যাবে তোমার ভি বাই এন ড্যাশ। ওকে, তাহলে দেখো এই সমীকরণটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এন ড্যাশ পেয়ে যাবো। এটা আমি যদি আবার লিখছি, তাহলে দেখো আমরা কি পেলাম, যে ভি বাই এন ড্যাশ ইকুয়াল টু ভি বাই ইকুয়াল টু 1/n ইন্টু ভি মাইনাস ভিএস, বা ভি মাইনাস ভিএস আপন এন। তাহলে এখান থেকে আমরা দেখো এন ড্যাশ কত পাবো, এন ড্যাশ পেয়ে যাবো দেখো ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। ক্লিয়ার? তাহলে দেখো যখন উৎস গতিশীল থাকবে, ভেবে দেখো যদি উৎস গতিশীল থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে না, সেক্ষেত্রে আমরা এইটা পাবো, এন ড্যাশ ইকুয়াল টু ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন পাবো। কিন্তু যদি শ্রোতা গতিশীল থাকে, শ্রোতা যদি গতিশীল থাকে, উৎস স্থির আছে, শ্রোতা মনে করো এইদিকে আসছে, ওইদিকেও যেতে পারে, এদিকেও আসছে, এটার ক্ষেত্রে দুটো কেস হতে পারে। একটা মনে করো কি কেস হতে পারে, এখানে আমরা কি দেখলাম উৎসটা এই বরাবর যাচ্ছে, তাহলে উৎসটা যদি উল্টো এই বরাবর যায়, উৎসটা যদি উল্টো দিকে যায়, এই বরাবর যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে কি হবে, ফ্রিকোয়েন্সিটা হ্রাস পেয়ে যাবে আপাতত ফ্রিকোয়েন্সিটা। তাহলে এইখানে যেটা ভি মাইনাস ভিএস ছিল, সেক্ষেত্রে এন ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে ভি বাই ভি প্লাস ভিএস, ভি প্লাস ভিএস ইন্টু এন। কারণ এখানে যে ল্যামডা ড্যাশটা তখন হবে না, এটা ল্যামডা প্লাস ভিএস ইন্টু টি হয়ে যাবে, এইদিকে যদি যায় বেড়ে যাবে তখন। ওকে, তাহলে দেখো সেইটা আমরা যদি বলি, তাহলে এইটা কখন না, এইটা যখন হচ্ছে যে উৎস যখন শ্রোতার দিকে যাচ্ছে, উৎস শ্রোতার দিকে যায়, দিকে যায়, আর এইটা কখন কাজ করবে না, যখন হচ্ছে উৎস শ্রোতা থেকে দূরে সরে যায়, শ্রোতা থেকে দূরে সরে যায়। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখো সিমিলারলি বিষয়টা হবে যদি মনে করো আমাদের অবজারভার মুভিং হয়, সোর্স স্টেশনারি থাকে, তাহলে এখানে মনে করো সোর্স আছে, সোর্স স্টেশনারি আছে, এদিকে অবজারভার আছে। ওকে, তাহলে অবজারভার আছে, তাহলে অবজারভার এখন মুভ করছে, তাহলে এর তো কোনো চেঞ্জ হবে না, এ তো শব্দ এরকমভাবে যাচ্ছে এভাবে, ল্যামডার এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এখানে আপেক্ষিক গতি আমরা বলতে পারি। তাহলে দেখো এইদিকে যদি আমাদের ভিএস হয়, ভেবে দেখো এই ভি কিন্তু শব্দের বেগ, এখানে দেখো এখানে যে ভি এর কথাটা আমরা বলছি, দেখো ভি ল্যামডা যেটা আমরা ভি বাই এল লিখেছি, ভিটা কি শব্দের বেগ, আর এই ভিএসটা হচ্ছে উৎসের বেগ। তো সিমিলারলি এখানেও দেখা হবে, এখানে দেখো যে অবজারভারের বেগ এদিকে ভি ও হয়, ওকে, আর সোর্স তো এখানে স্থির আছে, এবার শব্দটা তো এইদিকে যাবে না, ভি ভেলোসিটি নিয়ে এদিকে যাবে। তাহলে দেখো আলটিমেটলি যেটা হবে, যে এন ড্যাশটা হবে সেটা কত হওয়া উচিত, ভি বাই এন, কিন্তু ভিটা এখানে কত হবে, ভি বাই ল্যামডা, কিন্তু ভিটা কত হবে দেখো, ভি প্লাস ভি জিরো হয়ে যাবে, তাহলে ভি প্লাস ভি জিরো আপন ল্যামডা হয়ে যাবে। ভালো করে বোঝো, আপেক্ষিক গতিটা কত হয়ে গেল, ভি প্লাস ভি জিরো আপন ল্যামডা, সেটা হচ্ছে পরিবর্তিত কম্পাঙ্ক। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা ল্যামডাটাকে ইন টার্মস অফ আবার ভি লিখি, তাহলে ভি বাই এন হয় ল্যামডা, ল্যামডাটা তো ফিক্সড আছে, চেঞ্জ হয়নি, তাহলে দেখো ভি প্লাস ভি জিরো আপন এইটা হয়ে যাবে ভি বাই এন, তাহলে এটা এন হয়ে যাবে, তাহলে এন ড্যাশ ইকুয়াল টু দেখো হয়ে যাবে ভি প্লাস ভি জিরো বাই ভি ইন্টু এন, তাহলে এইটা কখন হচ্ছে দেখো, এই কন্ডিশনটা কখন হচ্ছে না, যখন অবজারভার এর দিকে এগিয়ে আসছে, তাহলে অবজারভার যদি দূরে সরে যায়, তাহলে এটা ভি মাইনাস ভি জিরো হবে। তাহলে এটা কখন না, যখন পর্যবেক্ষক শ্রোতার দিকে এগিয়ে আসে, পর্যবেক্ষক শ্রোতার দিকে এগিয়ে আসে, শ্রোতার দিকে এগিয়ে আসে। কিন্তু উল্টোটা যদি মনে করো আমরা করি, এন ড্যাশ ইকুয়াল টু ভি মাইনাস ভি জিরো আপন ভি ইন্টু এন, তখন এটাকে আমরা কি বলবো, পর্যবেক্ষক শ্রোতা থেকে দূরে সরে যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো এইটা হচ্ছে যে অ্যাকচুয়াল বিষয়, মানে টোটাল 4টা কেস কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ। তাহলে যদি একসঙ্গে আমি দেখাই মানে বোথ মুভিং, তাহলে দেখো একটা আমরা সমীকরণ, 4টা আমি সমীকরণকে একসঙ্গে লিখবো। দেখো প্রথমে আমরা কি পেয়েছি, এন ড্যাশ ইকুয়াল টু ভি বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন,
তারপর আমরা কি পেয়েছি, এন ড্যাশ ইকুয়াল টু ভি বাই ভি প্লাস ভিএস ইন্টু এন। তারপর আমরা কি পেয়েছি, এন ড্যাশ ইকুয়াল টু ভি প্লাস ভি জিরো আপন ভি ইন্টু এন। তারপরে কি পেয়েছি, এন ড্যাশ ভি মাইনাস ভি জিরো আপন ভি ইন্টু এন। তো শুধুমাত্র আমরা এই চারটা সমীকরণকে একসঙ্গে কীভাবে মনে রাখবো দেখো, একসঙ্গে আমি এইভাবে লিখছি দেখো, এন ড্যাশ ইকুয়াল টু ভি প্লাস মাইনাস ভি জিরো আপন ভি মাইনাস প্লাস ভিএস, ভি মাইনাস প্লাস ভিএস ইন্টু এন। এইভাবে আমরা মনে রাখবো। এবং যদি এটা ভুলে যাও এইভাবে মনে রাখবো, এখানে ও আছে, ও এন, অন মানে উপরে, তাহলে উপরে অবজারভারের ভেলোসিটি হবে আর নিচে সোর্সের ভেলোসিটি হবে। তো এইভাবে আমরা এটাকে মনে রাখবো। এবার দেখো অঙ্ক করার সময় আমরা কি করবো, আলাদা আলাদা করে মনে রাখবো। এই সমীকরণটাকে আমরা নিয়ে নেবো, যদি দেখি অবজারভার স্থির আছে তাহলে ভি জিরো ইকুয়াল টু জিরো বসিয়ে দেবো, যদি দেখি সোর্স স্থির আছে ভিএস ইকুয়াল টু জিরো বসিয়ে দেবো। যদি দেখি এমন হচ্ছে যে প্লাস হবে না মাইনাস হবে, কি করে বুঝবো না, যদি কম্পাঙ্ক বাড়ে মনে করো তাহলে উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, যদি কম্পাঙ্ক কমে তাহলে কি হবে, উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে। তো কম্পাঙ্ক কমছে না বাড়ছে কি করে বুঝবো, সোর্স আর অবজারভার যদি পরস্পরের দিকে আসে তাহলে কি হবে, কম্পাঙ্ক বাড়বে, আর যদি দূরে সরে যায় তাহলে কম্পাঙ্ক কমবে। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে অঙ্কে অ্যাপ্লাই করবো। দেখো প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে একটি ট্রেনের হুইসেলের কম্পাঙ্ক 512 হার্জ, তার মানে প্রকৃত কম্পাঙ্ক এন ইকুয়াল টু 512 হার্জ ইজ গিভেন। ওকে, ট্রেনটি ঘন্টায় 72 কিলোমিটার পার বেগে গতিশীল। তাহলে দেখো ট্রেনের যেহেতু হুইসেল, তাহলে ট্রেন হচ্ছে নিজের সোর্স, তাহলে ভি সোর্স কত হবে, 72 কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে 72 ইন্টু 5 18 করে দাও, 4 18 72, তার মানে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। একটি স্টেশনকে অতিক্রম করে গেল, অতিক্রম করার আগেও পরে পরে প্ল্যাটফর্মে দাঁড়ানো শ্রোতার কত কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে। তাহলে শ্রোতা হচ্ছে দাঁড়ানো, তাহলে ভি জিরো ইকুয়াল টু জিরো। ওকে, যখন অতিক্রম করার আগে কত হবে, প্ল্যাটফর্মের দিকে আসছে, তাহলে অতিক্রম করার আগে কি হবে, কম্পাঙ্ক বেশি হবে, তাহলে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে কি হতো, ভি মাইনাস ভিএস হবে, ভেবে দেখো, ইন্টু এন। কম্পাঙ্ক বেশি কখন হবে, যখন নিচে কম থাকবে, তাই যখন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে নিচে ভিএসটা হবে। তাহলে এটার সমীকরণটা কি হবে, ভি দেওয়া আছে 336 ডিভাইড বাই কত হবে দেখো, 336 মাইনাস 20 ইন্টু ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 512। তো এইটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 544.4 হার্জ। কত পাবে, 544.4 হার্জ পেয়ে যাবে ফ্রিকোয়েন্সি। কিন্তু দ্বিতীয় কেসটার ক্ষেত্রে দেখো কি হবে, যখন মনে করো প্ল্যাটফর্ম পরে মানে অতিক্রম করে চলে গেছে, তার তখন কি হবে, এনড্যাশ কি হবে, তখন কম হবে। তাহলে এনড্যাশ যদি কম হয় তাহলে ভি বাই ভি প্লাস ভিএস হবে ইন্টু এন। তাহলে সেক্ষেত্রে দেখো ভি এর ভ্যালু তো দেওয়া আছে 336, আপন কত হবে 336 প্লাস 20 ইন্টু কত হবে 512। তো এইটা যদি তোমরা ক্যালকুলেট করো, সেটা ক্যালকুলেট করলে যেটা পাবে সেটা হচ্ছে 483.2। ওকে, এটা ক্যালকুলেট করলে পাবে 483.2 হার্জ। তো এইভাবে কিন্তু তোমরা বিষয়গুলোকে চাইলে বুঝতে পারো। ভেরি সিম্পল কোয়েশ্চেন। ওকে, কিন্তু সিচুয়েশনটা বুঝতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। বলছি একটি রেল স্টেশনে রাখা একটি সাইরেনের কম্পাঙ্ক 5 কিলো হার্জ, তার মানে এটা প্রকৃত কম্পাঙ্ক। 5 কিলো হার্জ মানে 5000 হাজার আর কি, 5000 বা কিলো হার্জে আমরা লিখবো, কোনো সমস্যা নেই। 5 কিলো হার্জ KHZ। ওকে, এই স্টেশন অভিমুখে গতিশীল একটি ট্রেনের যাত্রীর কাছে সাইরেনটির কম্পাঙ্ক হয় 5.5 হার্জ। তার মানে দেখো রেল স্টেশনে রাখা একটা সাইরেনের কম্পাঙ্ক, একটি রেল স্টেশনে, তার মানে উৎস কি স্থির, তার মানে ভি এস ইকুয়াল টু 0। এই স্টেশনের অভিমুখে গতিশীল এ ট্রেনের যাত্রীর কাছে সাইরেনটির কম্পাঙ্ক, মানে এটি যদি মনে করো স্টেশন হয়, ভেবে দেখো এটা যদি মনে করো আমাদের স্টেশন হয় আর ট্রেন মনে করো একটা এ ট্রেন এই দিক থেকে আসছে, স্টেশনের দিকে আসছে, তাহলে এখানে যে আছে তার গতি হচ্ছে ভি অবজারভার। তাহলে এ কি করছে, স্টেশনের দিকে যাচ্ছে, তাহলে কি হবে, কম্পাঙ্ক বেশি হবে। তাহলে সেই বেশি কম্পাঙ্কটা কত দেখো 5.5, তার মানে এন ড্যাশ ইকুয়াল টু কত হবে দেখো, ভি প্লাস ভি জিরো বাই ভি ইন্টু এন, কারণ এখানে তো ভিএস তো জিরো, তাহলে উপরে ভি জিরো হবে। তাহলে দেখো এইটা হচ্ছে যে 5.5 গিভেন আছে, তাহলে দেখো 5.5 কিলো হার্জ ইকুয়াল টু ভি প্লাস ভি জিরো বাই ভি ইন্টু ফ্রিকোয়েন্সি এন হচ্ছে 5 কিলো হার্জ। তাহলে দেখো এইখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, কিলো হার্জ দুপাশে আছে তাহলে চেঞ্জ করার দরকার নেই। ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড কন্ডিশনে কি বলছে দেখো, আবার ওই যাত্রী যখন অন্য একটা ট্রেন বিতে চড়ে ওই স্টেশনের দিকে এগিয়ে আসে তখন কম্পাঙ্কটি হয় 6 হার্জ। তাহলে অন্য একটা ট্রেন, ওকে, অন্য একটা ট্রেন যখন হয়
তখন হচ্ছে যে 6 হার্জ। আবার ওই যাত্রী যখন অন্য একটা ট্রেন বিতে চড়ে ওই স্টেশনের দিকে এগিয়ে আসে তখন কম্পাঙ্কটি হয় 6 হার্জ বি ট্রেনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটা 6 ইকুয়াল টু হয়ে যাবে দেখো ভি প্লাস ভি0 বাই ভি ইন্টু 5। এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে একটা কি হচ্ছে ভি প্লাস তো এইখানে অবজারভারটা আলাদা হবে। তো এইটা ভি0টা ভি A10 বলি, ওকে, আর এখানে ভি0টা আমরা ভি B10 বলে দিই। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, তাহলে এইখানে ভি এবং ভিবির যে অনুপাত সেটা তোমরা পেয়ে যাবে। তো এই সমীকরণ তোমরা একটা সমাধান করবে, সমাধান করলে দেখবে ভি এবং ভিবি যেটা পাবে সেটা হচ্ছে 2:1 পাবে, ওকে। বা যদি তোমরা চাও আমি করে দিচ্ছি, ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারবো, এইভাবে লিখতে পারি যে 5.5 ইন্টু 5 আছে, তাহলে 1.1 হয়ে যাবে। তাহলে 1.1 ইকুয়াল দেখো হয়ে যাচ্ছে 1 প্লাস ভি এ বাই ভি, ওকে। তার মানে ভি এ বাই ভি ইকুয়াল টু হয়ে যাবে দেখো 0.1। আর এদিক থেকে যদি করি দেখো তাহলে 6/5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস ভিবি বাই ভি। তার মানে ভিবি বাই ভি হয়ে গেল দেখো 1 মাইনাস 6/5। হুম, এটা 6 আছে, সরি এটা 5, 6 এদিকে যে 5, তাহলে 1.1 ইকুয়াল টু 1 মাইনাস কেন 6/5 মাইনাস 1, সরি। তাহলে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে 6/5 মাইনাস 1 ইকুয়াল টু ভিবি বাই ভি। তাহলে 1/5 ইন্টু ভিবি বাই ভি, ওকে। তাহলে ভিবি বাই ভি হচ্ছে 1/5। তার মানে এখানে আমরা বলতে পারি দেখো ভিবি ইকুয়াল টু ভি/5। তাহলে ভিবি ইকুয়াল টু ভি/5 মানে কত 0.2 ভি, ওকে। তাহলে আর এখানে হচ্ছে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু 0.1 ভি। তাহলে যদি আমরা ভিবি বাই ভি এ করি তাহলে কত পাবো, ভিবি হচ্ছে 0.2 আর ভি হচ্ছে 0.1, 2/1। তার মানে ভিবি ইজ টু ভি এ যেটা হবে সেটা হচ্ছে 2:1, ওকে। তো মেন সমীকরণ লেখাটা, বাকি তো ক্যালকুলেশন তোমরা করেই নেবে, ওকে। তাহলে 2:1 হবে। তো এইভাবে কিন্তু তোমরা এই ধরনের অঙ্ক করতে পারো। তো তাহলে দেখো আমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল, ওকে। এবং আমরা অসিলেশনস অ্যান্ড ওয়েভস পুরো শেষ করে দিলাম, ওকে। তোমরা ক্লাস 11-এর প্লেলিস্টে চলে গেলে দেখতে পাবে ক্লাস 11 সেমিস্টার 2 বলে একটা আলাদা প্লেলিস্ট করা আছে, ওকে। বাকি তোমরা যা বললাম যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, তোমরা আমার গ্রুপে জয়েন হতে পারো, তোমরা অ্যাপস ডাউনলোড করতে পারো, যেখান থেকে কিন্তু তোমরা নেসেসারি ইনফরমেশন এবং ডকুমেন্টসগুলো পেয়ে যাবে, ওকে। এবং অবশ্যই আমি বারবার বলছি চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বন্ধুদেরকে জানাবে, ওকে। থ্যাংক ইউ।